পড়ে থাকা সে বিয়ের ইনভিটেশন কার্ডটা যেন একটা বিষধর সাপের মতো ফনা তুলে যাচ্ছে। শাহরিয়ার রক্তমাখা আঙ্গুলের ছাপটা যেখানে শুকিয়ে কালচে হয়ে গেছে, তাজওয়ার কাঠটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছে। তার চোয়ালের হাড় শক্ত হয়ে আছে, আর চোখের মণিতে এক তীব্র আগ্নেয়গিরি ধিক ধিক করে জ্বলছে। রুশিয়া সোফায় বসে দুহাত মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। তার কান্নার শব্দ এই নিস্তব্ধ ঘরে তীরের মতো বিচ্ছে। তাজওয়া ধীর পায়ে তার পাশে এসে বসলো। রুশিয়ার কাঁধে হাত রাখতে সে চমকে উঠে তাজওয়ারকে জড়িয়ে ধরল। তাজত, ওরা আমাকে নিয়ে যাবে। ওই চুক্তির কাগজ, ওটা তো বাবার সই করা। আমি কোনোদিন কল্পনা করিনি আমার বাবা আমাকে একটা পণ্যের মতো বন্ধক রেখেছিল। রুশিয়া কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলে উঠল। তাজওয়ার রুশিয়ার চিবুকটা ধরে মুখটা উঁচিয়ে ধরল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। সে শান্ত স্বরে বলে উঠল, তাকান আমার দিকে রুশিয়া। আপনার বাবা কী করছেন সেটা উচিত, কিন্তু বর্তমান হচ্ছে আপনি মেজর তাজওয়ার ওয়াসফের স্ত্রী। আর এই ইউনিফর্ম পরা অবস্থায় আমি যদি নিজের ঘরের সম্মান রক্ষা করতে না পারি, তবে আমার এই পদমর্যাদার কোনো দাম নেই। শাহরিয়া পূর্ণিমার চাঁদ দেখার জন্য বেঁচে থাকবে না, এটা আমার কথা। ঠিক তখনই নীল আর আবির ঝড়ের বেগে ড্রয়িং রুমে ঢুকলো। আবিরের হাতে একটা ল্যাপটপ। সে দ্রুত টেবিলের উপর ওটা রেখে বলে উঠল, স্যার, শহরের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, কিন্তু ও একটা মেসেজ পাঠিয়েছে। সেটা একটা অ্যানস্ক্রিপ্টেড সার্ভার থেকে এসেছে। আর একটা খবর আছে, রুশিয়া ম্যামের বাবা, উনি নিখোঁজ। রুশিয়া বসা থেকে সিটকে উঠে দাঁড়ালো। তার চোখে এক বিচিত্র আতঙ্ক। সে চিৎকার করে বলে উঠল, বাবা নিখোঁজ মানে? ওরা কি বাবাকে তুলে নিয়ে গেছে? আবির মাথা নিচু করে বলে উঠল, জি ম্যাম। ওনার ঘরে সব জিনিসপত্র ওলটপালট করে। ধারণা করাচ্ছে শহরের লোকগুলো ওনাকে তুলে নিয়ে গেছে ওই চুক্তির মূল কপিটা উদ্ধারের জন্য। তাজওয়ারের চোয়াল দৃষ্টি আর তীক্ষ্ণ হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে নীলকে লক্ষ্য করে বলে উঠল, নীল, অহনাকে বলো ইন্টেলিজেন্স সব ইউনিটকে অ্যালার্ট করতে। শাহরিয়া পালিয়েছে মানে কোনো বড় আস্তানা আছে। আর এই চুক্তির কাগজ, ওটা শাহরিয়ার কাছে নেই। ওটা উদ্ধার করার জন্যই সে বাবাকে কিডন্যাপ করছে। আমাদের কাছে মাত্র 72 ঘন্টা সময় আছে। রুশিয়া পাগলের মতো তাজওয়ারের শার্টের হাতে খামচে দিল। সে ডুকরে কেঁদে উঠে বলে উঠল, তাজওয়ার, আপনি বাবাকে বাঁচান। আমি জানি তিনি কেন এমন করছেন, কিন্তু তিনি আমার বাবা। শাহরিয়া ওনাকে মেরে ফেলবে। তাজওয়ার রুশিয়ার কপালে একটা দীর্ঘ চুমু খেল। তার দুই হাত রুশিয়ার কাঁধে রেখে সে ধীরে অথচ শান্ত গলায় বলে উঠল, শান্ত হন রুশিয়া। আপনার বাবাকে ফিরিয়ে আনা এখন আমার ডিউটি। আবির, নীল, এখনই গাড়ি বের করো। আমার এখন পুরনো ইটের ভাটায় যাব, যেখানে খুররমের পুরনো নথিপত্র রাখা আছে। শহরের নিশ্চয় সেখানে কোনো সূত্র রেখে গেছে। গাড়িটা যখন শহরের সীমানা ছাড়িয়ে অন্ধকারে হাইওয়ের দিকে ছুটছে, তাজও তখন জানলার বাইরে তাকে গভীর চিন্তায় মগ্ন। রুশিয়া তার পাশে বসে আছে, তার হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। তাজও রুশিয়ার হাতটা নিজের হাতে মুঠো নিয়ে আলতো করে চাপ দিল। রুশ তাজও রুশিয়ার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, রুশিয়া, আপনি কি জানেন ওই চুক্তিতে আসলে কি লেখা ছিল? সে লোন শোধ, নাকি আপনাকে সঁপে দেওয়া, নাকি আরও কিছু? রুশিয়া এক দীর্ঘশ্বাস ফেলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে উঠল, বাবা আমাকে বলেছিল লোনটা ছিল ব্যবসার জন্য নয়, বরং আমাদের পরিবারে একটা পুরনো বিবাদের মীমাংসা করার জন্য। খুররম ভাই শাহরিয়া যখন থেকে আমাদের নিজের সম্পত্তি মনে করত, চুক্তিতে লেখা ছিল আমার 18 বছর হলে ওরা আমাকে নিয়ে যাবে। বাবা পালিয়ে বেড়েছেন বছরের পর বছর, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাজওয়ারের কপাল কুঁচকে এলো। সে নীলের দিকে তাকিয়ে বলল, নীল, রুশিয়ার বাবার ব্যবসার সব পার্টনার লিস্ট বের করো। কেউ একজন শাহরিয়াকে ভেতরে থেকে তথ্য দিচ্ছে, নতুবা আমাদের সেফ হাউস থেকে শাহরিয়াকে পালানো আর বাবার নিখোঁজ হওয়া, এই দুটো ঘটনা একই সাথে ঘটতে পারে না। গাড়ি ইটভাটায় পৌঁছাতে চারপাশে এক রহস্যময় স্তব্ধতা ডুবে রইল। জরাজীর্ণ চিমনিগুলো যেন অন্ধকারে দানব হয়ে দাঁড়িয়ে আছে। তাজওয়াত গাড়ি থেকে নেমে পিস্তলটা লোড করে নিল। আবির আর নীল সতর্ক হয়ে পজিশন নিল। তাজওয়াত রুশিয়াকে গাড়ির ভেতরে থাকতে বলে বলে উঠল, আপনি এখান থেকে এক চুলো নড়বেন না রুশিয়া। আবির ভেতরে পাহারা দিচ্ছে। রুশিয়া তাজওয়ারের হাতটা শক্ত করে ধরে বলে উঠল, সাবধানে থাকবেন তাজওয়াত, আমি আপনাকে হারাতে চাই না। তাজওয়াত একটা স্লান হাসি দিয়ে বলে উঠল, মৃত্যু আমাকে ভয় পায় রুশিয়া, আমি নয়। ভেতরে ঢুকতে
দেখা গেল সব লণ্ডভণ্ড, পুরনো ফাইলের স্তূপ ধুলোয় ঢাকা। তাজর একটা অন্ধকার ঘরের কোণে দেখল শাওরি একটা চিরচেনা লকেট পড়ে আছে। সে ওটা কুড়িয়ে নিতে আবিরের পাশের ঘর থেকে চিৎকার করে বলে উঠল, স্যার এদিকে আসুন, এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। তাজর দ্রুত সেদিকে গেল। মনিটরে দেখা যাচ্ছে শাহরিয়ার ক্রুর হাসি। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে উঠল, মেজর সাহেব অভিনন্দন, আপনি সঠিক জায়গায় পৌঁছেছেন, কিন্তু আপনার শ্বশুরমশাই এখন আমার আপ্যায়নে আছে। ওই চুক্তিতে কাগজটা তিনি কোথায় লুকিয়েছেন সেটা মুখ ফুটে না বললে পূর্ণিমার আগে তাকে কবরে পাঠাতে আমার হাত কাঁপবে না। তাজর মনিটরের দিকে তাকিয়ে রাগে ফুঁসে উঠে বলল, শাহরিয়া, তুই যদি ওনার গায়ে একটা আঁচড় কাটবি তবে তোর অস্তিত্ব আমি পৃথিবী থেকে মুছে দেব। শাহরিয়া অট্টহাসি দিয়ে বলে উঠল, হুমকি দিয়ে লাভ নেই তাজর, চুক্তির কাগজটা আমার চাই। ওটা ছাড়া রুশিয়াকে আমি আইনত নিজের করতে পারছি না। পূর্ণিমা রাতে রুশিয়াকে নিয়ে ওই পুরনো রাজবাড়িতে আসবি, শুধু তুই আর রুশিয়া। যদি পুলিশ বা আর্মি আসে তবে তোর শ্বশুরের পার্সেল হয়ে তোর বাসায় পৌঁছে যাবে। ভিডিওটা সেখানে শেষ। তাজের কপাল বেয়ে ঘাম ঝরছে। সে বুঝতে পারল শাহরিয়া তাকে একটা ফাঁদে ফেলছে। পরদিন সকালে তাজওয়ার তার অফিসে বসে মানচিত্র দেখছিল। অহনা ভেতরে ঢুকে বলে, তাজওয়ার, শাহরিয়া যেখানে রেখেছে সেটা একটা মৃত্যুপুরী, চারিদিকে ল্যান্ডমাইন, আর তুমি রুশিয়াকে নিয়ে সেখানে যাওয়া মানে আত্মঘাতের সিদ্ধান্ত। তাজা টেবিল চাপড়ে দাঁড়িয়ে উঠে বলে উঠল, আমি জানি অহনা, কিন্তু রুশিয়ার বাবার জীবনে এই চুক্তির কাগজের চেয়েও দামি। শাহরিয়া ভাবছে সে রুশিয়াকে পাবে, কিন্তু সে জানে না আমি যেখানে একা যাচ্ছি না। রুশিয়ার দরজার দাঁড়িয়ে সব শুনছিল। সে ধীর পায়ে ভেতর ঢুকে বলে উঠল, আমি যাব তাজওয়ার। শাহরিয়া আমাকে চায়, আমি গেলে অন্তত বাবা মুক্তি পাবে। তাজওয়ার রুশিয়ার সামনে এসে দাঁড়িয়ে তার দু কাঁধ শক্ত করে ধরে বলে উঠল, আপনি কি পাগল রুশিয়া? শাহরিয়ার উদ্দেশ্য শুধু আপনাকে পাওয়া নয়, ও আমাদের দুজনকে একসাথে শেষ করতে চায়। আপনি কোথাও যাবেন না। রুশিয়া তাজওয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে উঠল, আপনি আমাকে লড়তে শিখেছেন না? তবে আজ কেন বাধা দিচ্ছেন? আমি আপনার শক্তি হতে চাই তাজওয়ার, দুর্বলতা নয়। পূর্ণিমার রাতে আমি আপনার সাথে রাজবাড়ি যাব। তাজওয়ার রুশিয়ার দৃঢ়তা দেখে দমে গেল। সে বুঝতে পারল এই মেয়েটাকে আর ঘরে আটকে রাখা যাবে না। সে অহনার দিকে তাকিয়ে বলল, অহনা, আমাদের ব্যাক আপ টিম বা রাজবাড়ির চারপাশে মাইল দূরে পজিশন নিতে বলো। আমরা সিভিল পোশাকে যাবো। আর রুশিয়া? তাজওয়ার রুশিয়ার হাতটা ধরে বলে উঠল, আপনার সাথে আমার দেওয়া ওই ছোট্ট পিস্তলটা রাখবেন। যদি পরিস্থিতি খারাপ হয় তবে আমি নির্দেশ দিলে আপনি গুলি চালাবেন। মনে রাখবেন রুশিয়া, সেদিন জঙ্গলে আপনি পেরেছিলেন, আজ আপনাকে মেজরের মান রাখতে হবে। রুশিয়া মাথা নেড়ে উঠে বলল, আমি তৈরি তাজওয়ার, আমাদের ভালোবাসার সম্মানে আমি যে কোনো কিছু করতে পারি। পূর্ণিমা রাত, আকাশের চাঁদটা আজ অস্বাভাবিক বড় আর উজ্জ্বল। পুরনো রাজবাড়িটা যেন প্রেতাত্মার মতো দাঁড়িয়েছে। তাজওয়ার আর রুশিয়া ধীর পায়ে রাজবাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। চারপাশটা নিকষ কালো অন্ধকার, কেবল চাঁদের আলো বারান্দার ফাটল দিয়ে ভেতরে ঢুকছে। তাজওয়ার কান সজাগ। সে ফিসফিস করে বলল, রুশিয়া, আমার খুব কাছে থাকুন, কোনো শব্দ শুনলে মাথা নিচু করবেন। হঠাৎ রাজবাড়ির ঝাড়বাতিগুলো একসাথে জ্বলে উঠল। উপরতলা থেকে শাহরিয়ার হাততালির শব্দ শোনা গেল। শাহরিয়া রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা মদের গ্লাস। তার পাশে রুশিয়ার বাবা একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, ওনার মুখে রক্তমাখা ব্যান্ডেজ। শাহরিয়া উপর থেকে চিৎকার করে বলে উঠল, স্বাগতম মেজর, আর আমার হবু বউ রুশিয়া, তোমাকে এই পোশাকে চমৎকার লাগছে। রুশিয়া তার বাবাকে দেখে চিৎকার করে বলে উঠল, বাবা, আপনি ঠিক আছেন? শাহরিয়া, ওনাকে ছেড়ে দিন, আমরা এসেছি তো। শাহরিয়া একটা ক্রুর হাসি দিয়ে বলে উঠল, ছেড়ে দেবো রুশাই, নিশ্চয় ছেড়ে দেবো, কিন্তু তার আগে এই চুক্তির কাগজটা কোথায়? মেজর সাহেব, আপনি নিশ্চয় এটা সাথে করে এনেছেন। তাজওয়ার পকেট থেকে একটা পুরনো হলুদ কাগজ বের করে উপরে তুলে ধরে বলে উঠল, এই যে তো চুক্তি শাহরিয়া, এটা নিয়ে ওনাকে মুক্তি দে। শাহরিয়া তার গুন্ডাদের ইশারা করলো। দুজনে গুন্ডা নিচে নেমে এলো কাগজটা নেওয়ার জন্য। তাজওয়ার কাগজটা দেওয়ার আগে বলে উঠল, কাগজটা নেবে ঠিকই, তার আগে ওনাকে নিচে নামিয়ে আন। শাহরিয়া একটা ইশারায় করতে রুশার বাবাকে নিচে নিয়ে আসা হলো। ওনার অবস্থা করুন। রুশা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে দিল। বাবা, আমায় ক্ষমা করুন বাবা। রুশার বাবা অস্ফুট স্বরে বলে উঠল, মা, তুই কেন আসলি এখানে? ওরা তোকে ছাড়বে না মা। ঠিক তখনই শাহরিয়া উপর থেকে চিৎকার করে বলে উঠল, কাগজটা দাও আবার। তাজওয়ার কাগজটা ছেড়ে দিল। গুন্ডারা সেটা লুফে নিল।
শাহরিয়া কাগজটা খুলে একটা অট্টহাসি দিয়ে বলে উঠল, অবশ্যই রুশে আমার তাজর, তোর ডিউটি শেষ। এবার তোকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার সময় হয়েছে। শাহরিয়া ইশারায় চারপাশ থেকে স্নাইপার তাজুয়ের বুকে উপর এসে পড়ল। রুশা চিৎকার করে তাজওয়ারের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, খবরদার, তুমি যদি তাজওয়ারকে মারো তবে আমি নিজেকে শেষ করে দেব। শাওরি একটা বিচিত্র হাসি দিয়ে বলল, তুমি মরবে রুশে, কিন্তু আমার হাতে। তাজওয়ার, গুড বাই। ঠিক তখনই শাওরিয়া টিকিট চাপতে দেবে, তখনই তাজওয়ার পকেট থেকে একটা রিমোট ক্লিক অন করে দিল। বাড়ির চারপাশে ল্যান্ডমাইনগুলো বিকট শব্দে ফাটতে শুরু করলো। তাজওয়ার ব্যাকআপ টিম রাজবাড়ির দেওয়াল ভেঙে ভেতরে ঢুকলো। তাজওয়ার রুশিয়াকে নিয়ে ড্রাইভ করে নিচু হয়ে বলে উঠল, রুশিয়া পজিশন নাও, নীল আবির ফায়ার। পুরো রাজবাড়ি রণক্ষেত্রে পরিণত হলো। তাজওয়ার এক হাতে পিস্তল নিয়ে শাহরের গুন্ডাদের নিকেশ করতে শুরু করলো। রুশিয়া পিছিয়ে রইল না। সে তার ব্যাগে থাকা ছোট্ট পিস্তল বের করে এক গুন্ডার হাত লক্ষ্য করে গুলি চালালো। সে বাবার দিকে এগোচ্ছিল। শাহরি উপর থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু তাজওয়ার চিতাবাঘের মতো ক্ষিপ্রতার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শাহরির শার্টের কলার ধরে সে একটা জোরদার ঘুষি মারল। তাজওয়ার শাহরির চোখের দিকে তাকিয়ে বলে উঠল, বলেছিলাম না শাহরিয়া, তুই পূর্ণিমার চাঁদ দেখতে পাবি না। একজন মেজরের পরিবার দিকে হাত বাড়লে সেই হাত আমি শরীর থেকে আলাদা করে দেয়। শাহরির টলতে টলতে বলে উঠল, তাজওয়ার, তুই জিততে পারবি না। রুশিয়ার অতীতে আরও অনেক কিছু বাকি আছে। তাজওয়ার কোনো কথা না বলে শাহরিয়ার মাথায় পিস্তলের বাড় দিয়ে একটা আঘাত করলো। শাহরিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। নিচে এসে তাজওয়ার দেখল রুশিয়া আর বাবাকে আগলে ধরে কাঁদছে। আবির আর নীল পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। অহনা এসে তাজওয়ারের কাঁধে হাত রাখলো। অপারেশন সাকসেসফুল তাজওয়ার, শাহরি এখন আমাদের কবজায়। তাজওয়ার রুশিয়ার কাছে গিয়ে বসলো। রুশিয়া তাজওয়ার দিকে তাকিয়ে চোখের জল মুছে বলে উঠল, আমরা কি সত্যি মুক্ত তাজওয়ার? এই কালো অতীত কি আমাদের আর তাড়া করবে না? তাজওয়ার রুশিয়ার হাতটা টেনে ধরে তার বুকে টেনে নিয়ে বলে উঠল, অতীতকে আমরা পুড়িয়ে ফেলছি রুশিয়া। এই চুক্তির কাগজটা আসল ছিল না, ওটা ছিল একটা জাল। আসল কাগজটা আমি আগেই নষ্ট করে ফেলছি। আপনি এখন শুধু আমার, আর কারো নাই। চাঁদের আলো তাজওয়ার আর রুশের অভাব এক মায়াবী রূপ নিল। বিপদের কালো মেঘ কেটে গিয়ে এক নতুন ভোরের অপেক্ষা শুরু হলো। কিন্তু শাহরিয়ার শেষ কথাগুলো তাজওয়ারদের কানে বাজছে, অতীত আরও অনেক কিছু বাকি। অভিশপ্ত সে বাড়ির ধ্বংসস্তূপ উপর থেকে ভেতরে ভোরের আলো এসে পড়ল। তখন চারপাশে বারুদের গন্ধ আর ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শাহরিয়ার অবচেতন অবস্থায় কমান্ডো ভ্যানে তোলা হলো। রুশিয়ার বাবাকে প্রাথমিক চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে পাঠানো হলো। রুশিয়া কিছুতেই তাজওয়ারের হাত ছাড়ল না। সারা শরীরে ধুলোবালি, চোখের জল শুকিয়ে গাল দুটো খসখসে হয়ে গেছে। কিন্তু তার দৃষ্টি আজ এক অদ্ভুত শান্তি, যা বহু বছর পর সে ফিরে পেয়েছে। তাজওয়ার রুশিয়ার কাঁধে নিজের জ্যাকেটটা জড়িয়ে দিয়ে তার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সে ধীর স্বরে বলে উঠল, সব শেষ রুশিয়া, এবার বাড়ি ফেরার পালা। অনেক ঝড় বয়ে গেছে আমাদের উপর থেকে, এবার একটু শান্তিতে নিঃশ্বাস নিন। রুশিয়া তাজওয়ারের বুকে মাথা রেখে এক দীর্ঘশ্বাস ফেলে উঠল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তাজওয়ার, আমরা কি সত্যি কি সব অতীতকে পেছনে ফেলে আসতে পেরেছি? শাহরি ওই শেষ কথাগুলো কেন জানি না আমার বুকের ভেতর কাটার মতো বাজছে। তাজওয়ার একটা রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, শত্রুরা যখন হেরে যায় তখন এমন কিছু করে শেষ তীর ছোড়ে যাতে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। ওসব নিয়ে একদম ভাববেন না, চলুন, বাবা আমাদের জন্য বাড়িতে অপেক্ষা করছেন। তাজওয়ার বিশাল দোতলা ডুপ্লিকেট বাড়ি, লিভিং রুমে সোফায় বসে আছেন তাজওয়ারের বাবা প্রবীণ ব্যবসায়ী আমজাদ ওয়াসিফ। ওনার পরনে একটা সাদা পাঞ্জাবি, চোখে চশমা, মুখাবয়বে এক আজন্ম গাম্ভীর্য ও আভিজাত্যের ছাপ। তাজওয়ারের উপর যখন শাহরিয়ার কারণে দুর্নীতির মামলার অভিযোগ এসেছিল, তখন থেকে আমজাদ সাহেব এই বাড়িতে এসেছেন। তিনি ছেলের সততা আর রুশিয়ার সাহসিকতার উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। গাড়ির হর্ন শুনে আমজাদ সাহেব সোফাতে ছেড়ে উঠে দাঁড়ালেন। দরজা খুলে ভেতরে ঢুকলো তাজওয়ার আর রুশায়া। রুশায়াকে অক্ষ দেখতে আমজাদ সাহেব গম্ভীর মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটলেন। তিনি রুশিয়ার মাথায় হাত রেখে স্নেহ ভরে বলে উঠলেন, মা রুশিয়া, তুমি ঠিক আছো তো? আমি সারা রাত আল্লাহর কাছে শুধু তোমার আর তাজওয়ারের মঙ্গল কামনা করছি। এই ওয়ান্তেক পরিবারের সম্মান তোমরা দুজন যেভাবে রক্ষা করছো তার জন্য আমি গর্বিত। রুশিয়া আমজাদ সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করে বলে উঠল, আপনার দোয়াই আমাদের বাঁচিয়ে এনেছে বাবা, নয়তো কাল রাতে যা ঘটেছিল। আমজাদ সাহেব হাত তুলিয়ে থামিয়ে দিয়ে
তাজওয়ার দিকে তাকালেন। ওনার চোখ দুটো কেমন একটা তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি তাজওয়ারকে লক্ষ্য করে বলেছিলেন, তাজওয়ার, শাওরিকে তো তোমরা অ্যারেস্ট করছো, কিন্তু ওর কাছে থাকা সেই পুরনো চুক্তির কাগজটা কি হলো? ওটা কি তোমরা উদ্ধার করতে পেরেছো? তাজওয়ার তার ক্যাপটা টেবিলের উপর রেখে শান্ত গলায় বলল, কাগজটা আসলে শাওরির কাছে ছিল না বাবা। ওটা কেবল একটা ফাঁদ ছিল আমাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর রুশিয়ার বাবা যে কাগজটা লুকিয়ে রেখেছে ওটা আমি আগে উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি। সো টেকনিক্যাল সেই ব্ল্যাকমেলিংয়ের চ্যাপ্টার আজ থেকে ক্লোজ। আমজাদ সাহেব চশমাটা ঠিক করতে করতে একটা দীর্ঘশ্বাস পেলেন। ওনার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল, যা তাজওয়ারের তীক্ষ্ণ সামরিক চোখ এড়ালেন না। কিন্তু তাজওয়ার তখন সেটা নিয়ে কোনো প্রশ্ন করলেন না। সে ক্লান্ত গলায় বলে উঠলেন, বাবা, রুশিয়া এখন বিশ্রাম দরকার। ওর বাবা হাসপাতালে আছেন, নীল সেখানে পাহারা। আমি রুশিয়াকে ঘরে দিয়ে আসছি। বিকেলের দিকে ঘরের ভিতরে নরম আলো ছায়ার খেলা চলছে। রুশিয়া দীর্ঘ সময় ঘুমানোর পর একটু ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। রাতভরের সেই ভয়াবহ রাতের পর এই প্রথম তার মনটা একটু হালকা লাগছে। ঠিক তখনই তাজওয়ার এক কাপ কফি হাতে তার পেছনে এসে দাঁড়ালো। সেই কফির কাপটা রুশিয়ার দিকে বাড়িয়ে দিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে দিল। তাজওয়ার রুশিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, মেজর সাহেব ভাগিনীকে এখন বেশ শান্ত দেখা যায়। কাল রাতে সেই নিশানাটা কিন্তু অসাধারণ ছিল রুশিয়া। আমি তো ভেবেছিলাম আপনি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলবেন। রুশিয়া কফিতে একটা চুমুক দিয়ে তাজওয়ার দিকে ঘুরে দাঁড়ালো। তার ঠোঁটে এক দুষ্টুমি ভরা হাসি। সে তাজওয়ারের শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে বলে উঠল, ভয় তো পেয়েছিলাম মেজর সাহেব, কিন্তু যখন দেখলাম ওই লোকটা আমার বাবার দিকে এগোচ্ছে আর আপনার ওই লেজার লাইট, তখন আমার ভিতরে ভয়টা কেমন জেদ হয়ে গেল। তাজওয়ারের স্ত্রী কি এত সহজে হার মানতে পারে? তাজওয়ার রুশিয়ার চিবুকটা আলতো করে ধরে তার চোখের দিকে তাকালো। তার চোখের মনেতে এক গভীর ভালোবাসা। সে গম্ভীর অথচ আর্দ্র গলায় বলে উঠল, আপনাকে এই রূপে দেখতে আমার সত্যি খুব ভালো লাগছে রুশিয়া। কিন্তু একটা কথা মনে রাখবেন, অতীত যতই বড় হোক আমাদের পরিবর্তনের চেয়ে শক্তিশালী হতে পারে না। আমি আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি রুশিয়া। রুশিয়ার চোখের কোণে আবার ভিজে উঠল যে সে তাজওয়ারের বুকে মুখ লুকিয়ে বলে উঠল, আমিও আপনাকে খুব ভালোবাসি তাজওয়ার। আপনি না থাকলে হয়তো আমি আজ কোনো অন্ধকারে হারিয়ে যেতাম। ঠিক তখনই নিচ থেকে আমজা সাহেবের গলা শোনা গেল। তিনি জাওয়াদকে ডেকে কোনো একটা ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তাজওয়ার রুশিয়ার কপালে একটা আলতো চুমু খেয়ে বলে উঠল, আপনি একটু বিশ্রাম নিন, আমি নিচ থেকে বাবার সাথে একটু কথা বলে এসেছি। নিচে আসতে তাজওয়ার দেখল আমজাদ সাহেব তার স্টাডি রুমে বসে আছেন। টেবিলের উপর কিছু পুরনো ডায়েরি আর দলিলপত্র ছড়ানো। তাজওয়ার ভেতরে ঢুকে দরজাটা হালকা করে লক করে দিল। তার পায়ের শব্দে আমজাদ সাহেব মাথা তুলে তাকালেন। তাজওয়ার ধীর পায়ে বাবার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। তার বসার কোনো তাগিদ নেই। সে পকেট থেকে একটা ছোট্ট মেমোরি ড্রাইভ করে টেবিলের উপর রাখলেন। তাজওয়ার সোজা হয়ে বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলে উঠল, বাবা, শাহরি এখন হাসপাতালে ফার্স্ট এইড দেওয়া হয়েছিল তখন একটা অদ্ভুত কথা বলেছিল। ও বলেছিল খুররম ভাইদের সাথে রুশিয়ার বাবার যে চুক্তিটা হয়েছিল তার পেছনে একজন তৃতীয় ব্যক্তি ছিলেন, যিনি খুররমের আসল ইনভেস্টর। আর শাহরি এই মেমোরি ড্রাইভে একটা ইনভেস্টরের সব ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে। আমজাদ সাহেব চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। ওনার মুখে একটা পেশিও কাঁপল না। তিনি খুব স্বাভাবিক গলায় বলে উঠলেন, একজন মেজরের কাজ তো অপরাধীর দিকে ধরা। তুমি সেই ইনভেস্টরকে খুঁজে বের করো। তাজওয়ার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠস্বর এবার একটু কেঁপে পড়ল। সে বলে উঠল, আমি অলরেডি খুঁজে বের করে নিয়েছি বাবা। আর মেমোরি ড্রাইভের ফাইলগুলো ডিসক্রিপ্ট করার পর যে নামটা সবার সামনে এসেছে সেটা হচ্ছে আমজাদ ওয়াসিফ, অর্থাৎ আপনি। মুহূর্তের মধ্যে পুরো স্টাডি রুমের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। দেওয়াল ঘড়িটা টিক টিক শব্দের জন্য টাইম বোমার মতো বাজতে লাগলো। আমজাদ সাহেব টেবিল থেকে উঠে দাঁড়ালেন। ওনার মুখে এখন আর সেই স্নেহের বাবা মুখোমুখ নেই। সেখানে ফুটে উঠছে এক ধূর্ত চতুর ব্যবসায়ী রূপ। তিনি একটা কুৎসিত হাসি দিয়ে বলে উঠলেন, বাস তাবাস, আমার ছেলে শেষ পর্যন্ত আমার মুখোশ টেনে খুলে দিয়েছে। আমি ভেবেছিলাম শাহরিকে শেষ করে দিলে সব প্রমাণ শেষ হবে, কিন্তু তুমি তো দেখছি তোমার ডিউটির কাছে বাবাকেও ছাড়লে না। শুরুতেই তাজওয়াজের চোখ থেকে দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তার হাতটা স্বয়ংক্রিয়ভাবে তার সার্ভিস পিস্তলের উপর চলে গেল। সে অন্তত বেদনাত্মক কণ্ঠে বলে উঠল, কেন বাবা, আমি দেশের নামকরা ব্যবসায়ী, আপনার কিসের অভাব ছিল? রুশের বাবার সাথে খুররমের ওই পৈশাচিক চুক্তির পেছনে আপনি ছিলেন। আপনি রুশের বাবাকে বাধ্য করেছিলেন ওই চুক্তিতে সই করতে। আমজাদ সাহেব ধীর পায়ে জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকিয়ে বলে উঠলেন,
অভাব টাকা ছিল না তাজত, অভাব ছিল ক্ষমতার। রুশিয়ার বাবা যখন আমার পার্টনার ছিলেন তখন তিনি এমন কিছু গোপন ফাইল পেয়ে গেছিলেন যা প্রকাশ করলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেত। খুররম গ্যামকে আমি ব্যবহার করেছিলাম ওনাকে দেউলিয়া করতে। আর এই চুক্তি, এটা খুররম ভাইয়ের আইডিয়া ছিল না, ওটা আমার চাল ছিল যাতে রুশিয়ার বাবা সারা জীবন আমার হাতে পুতুল থাকে। তাজত নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে বাবাকে সে আদর্শ মনে করত, সে বাবার কথা যে এই ইউনিফর্ম পরেছিল, সেই মানুষটা আসল খুররম আর শাহরিয়ার মতো শয়তানদের গডফাদার। তাজত দাঁতে দাঁত চেপে বলে উঠল, তার মানে আপনি যখন আমাকে রুশিয়াকে বিয়ে করার জন্য জোর করেছিলেন ওটা আপনার প্ল্যান ছিল? আমজাদ সাহেব ঘুরে দাঁড়ালেন, ওনার চোখে এক পৈশাচিক চতুরতা। তিনি বলে উঠলেন, অবশ্যই। রুশিয়ার বাবা যখন পালিয়ে গেল তখন রুশিয়া আমার নজরে রাখা দরকার ছিল। আর আমার নিজের ছেলেই যদি তাকে পাহারা দেয় তবে তার চেয়ে নিরাপদ আর কী হতে পারে? আমি ভেবেছিলাম তুমি ঋষয়কে ঘৃণা করবে, কিন্তু তুমি তো দেখছি ওর প্রেমে অন্ধ হয়ে গেছো। ঠিক তখনই স্টাডি রুমের দরজার বাইরে একটা কাচের গ্লাস পড়ার শব্দ হলো। তাজওয়াত আর আমজাদ সাহেব দুজনে চমকে দরজার দিকে তাকালেন। তাজওয়াত দ্রুত দরজাটা খুলে বাইরে আসতে তার বুকটা ধক করে উঠল। দরজার বাইরে দাঁড়িয়েছে রুশিয়া। তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তার মুখটা মৃত মানুষের মতো সাদা হয়ে গেছে। সে আমজাদ সাহেব আর তাজওয়ারের এই পুরো কথোপকথন শুনে ফেলছে। রুশিয়া কাঁপতে কাঁপতে পেছন দিকে পিছিয়ে যেতে লাগলো। তার চোখ দিয়ে ঠিক অনবরত জল পড়ছে। সে আমজাদ সাহেবের দিকে তাকে চিৎকার করে বলে উঠল, আপনি আপনি আমার বাবাকে শেষ করে দিয়েছেন। আপনি আমার বাবার জীবনটা নরক বানিয়েছেন, আর আমি আপনাকে বাবা বলে সম্মান করছি। আমজাদ সাহেব কোনো উত্তর দিল না, শুধু নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে রইল। রুশিয়া এবার তাজওয়ারের দিকে তাকালো। তার চোখে এমন এক তীব্র অবিশ্বাস আর অবমাননার আগুন, সে ধরা গলায় বলে উঠল, তাজওয়ার, আপনি কি এগুলো আগে থেকে জানতেন? আপনি কি আপনার বাবার এই নোংরা খেলার অংশ? তাজওয়ার পাগলের মতো রুশিয়ার দিকে এগিয়ে যেতে চেষ্টা করলো। সে রুশিয়ার হাত ধরার চেষ্টা করে বলে উঠল, না রুশিয়া, আল্লাহর কসম, আমি কিছুই জানতাম না। আমি এইমাত্র শাহরিয়ার ড্রাইভ থেকে সত্যটা জানতে পেরেছি। রুশিয়া, আমার কথা বিশ্বাস করুন। রুশিয়া তাজের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার কণ্ঠস্বর এখন আর মরণাপন্ন যন্ত্রণা। সে বলে উঠল, আর কোনো কথা নাই মেজর তাজওয়ার ওয়াসিফ। যে পরিবারের রক্তে আমার বাবার সর্বনাশ লেখা, সেই মানুষকে বাবা আমার জীবনের প্রতিটা মুহূর্ত পণ্যের মতো বিক্রি করতে চেয়েছিল, তার সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। আপনাদের এই ওয়াসিফ পরিবার একটা অভিশাপ। রুশিয়া আর এক মুহূর্ত দাঁড়ানো না, সে ঝড়ের বেগে সদর দরজা দিয়ে দৌড়ে চলে গেল। তাজওয়ার পেছন থেকে চিৎকার করল, রুশিয়া শুনুন, রুশিয়া। কিন্তু রুশিয়া ততক্ষণে বাইরে পার্কে রাখা একটা ট্যাক্সিতে উঠে পড়েছে। তাজওয়ার তখন গেটের কাছে পৌঁছলো। ট্যাক্সি ততক্ষণে হাইওয়ের দিকে চলে গেছে। তাজওয়ার স্তব্ধ হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল। আকাশের দিকে তাকিয়ে সে একটা আর্তনাদ করে উঠল। তার নিজের বাবাই তার ভালোবাসার দুনিয়া এক নিমেষে ছাই করে দিল। সে ধীর পায়ে স্টাডি রুমে ফিরে এলো। তার চোখে এখন আর কোনো ছেলের ভালোবাসা নেই, সেখানে একজন মেজরের কর্তব্য নির্মম। সে পকেট থেকে হাত করে বের করে আমজাদ সাহেবের সামনে ধরলেন। তাজওয়ার ঠান্ডা বরফ শীতল গলে বলে উঠলেন, আমজাদ ওয়াসিফ, দেশের আইন লঙ্ঘন, অর্থায়ন আর ষড়যন্ত্র অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। একজন মেজরের দায়িত্ব চেয়ে বড় আমার কাছে কিছুই নেই, এমনকি আমার জন্মদাতা নয়। আমজাদ সাহেব কোনো প্রতিরোধ করলেন না, তিনি শুধু হাসলেন। এক কুৎসিত বিষয় আছে, তিনি বলে উঠলেন, গ্রেপ্তার তো আমাকে করলে তাজত, কিন্তু রুশিয়া কি আর কোনোদিন ফিরে পাবে? আমি তোমাকে জড়ালাম এমন এক জালে যেখানে তুমি জিতলেও আসলে হেরে গেলে। নীল আর আবির ততক্ষণে সিভিল ফোর্স নিয়ে ভেতরে ঢুকে পড়ছে। তাজের চোখের সামনে দিয়ে তার নিজের বাবাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। তাজের লিভিং রুমের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার পরনে ইউনিফর্ম যেন আজ তার নিজের কাছে এক বিশাল বোঝা মনে হচ্ছে। শাহরিয়ার সেই শেষ কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হলো, অতীত আরও অনেক কিছু বাকি। তাজা কি পারবে রুশিয়ার এই তীব্র ঘৃণা থেকে অবিশ্বাস দূর করে করে তাকে আবার নিজের করে ফিরিয়ে আনতে? রুশিয়া কি কোনোদিন ক্ষমা করতে পারবে এই ওয়াসিফ পরিবারকে, নাকি এই নতুন সত্য তাদের দুইজনকে চিরদিনের মতো দুই মেরুতে পাঠিয়ে দিবে? মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলোর উপর বিকেলের মরা আলো এসে পড়ছে। ঠিক এখানে কিছুক্ষণ আগে রুশিয়া দাঁড়িয়ে ছিল। লিভিং রুমের শূন্যতা এখন তাজওয়ারকে চারপাশ থেকে গিলে খেতে যাচ্ছে। নীল আর আবির যখন আমজাদ ওয়াসিফকে নিয়ে গাড়িতে তুলছিল তখন তাজওয়ার পাথরের মূর্তির মতো মেঝেতে হাঁটু গেড়ে বসে রইল। তার চোখ দুটো লাল,
কিন্তু সেখান থেকে আর জল ঝরছে না। বুকের ভেতরটা যেন এক জীবন্ত অগ্নিগিরি, যা নিজের ভেতরে নিজেই পুড়ে ছাই হয়ে গেছে। নীল ধীর পায়ে ভেতরে ঘরে ঢুকে তাজওয়ারের কাঁধে হাত রাখলো। তার নিজের কণ্ঠস্বর আজ ভারী। সে শান্ত গলায় বলল, স্যার, নিজেকে সামলান। আমজাদ সাহেবকে হেডকোয়ার্টারে স্পেশাল সেলে নেওয়া হয়েছে, কিন্তু ম্যামের ট্যাক্সিটা হাইওয়ে দিকে গেছে। আমি অলরেডি ট্রাফিক কন্ট্রোলকে অ্যালার্ট করছি। তাজা ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো ছেলের দুর্বলতা নেই। এক অদম্য সাহসের সাথে মেজরের চিরচেনা কাঠিন্য ফিরে এসেছে। সে নিজের পিস্তলটা হোলস্টারে ভরে নীলকে লক্ষ্য করে বলল, গাড়ি বের করে। নীল, ও যেখানেই যাক, ও আমার থেকে দূরে যেতে পারে না। শহরের জালের চেয়ে বড় জাল বিছাবো আমি ওর চারপাশে। রুশিয়াকে ফিরে আসতে হবে। এদিকে হাইওয়ে তীব্র গতিতে ছুটে চলা ট্যাক্সির পিছনের সিটে বসে রুশিয়া অনবরত কেঁদেই চলছে। তার দুই হাত দিয়ে নিজের পেটটা জড়িয়ে ধরে রেখেছে। আজ সকালে সে ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছে এক পরম সত্য। তার শরীরে আরও একটি প্রাণের স্পন্দন জেগে উঠছে। সে মা হতে চলছে। তার ভালোবাসার শেষ চিহ্ন এখন তার গর্বে। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! এক মুহূর্তে সে তাজতকে এই খুশির খবরটা দিতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে জানতে পারল তার বাবার জীবনের সমস্ত ধ্বংসযজ্ঞের মূল খলনায়ক আর কেউ না, তাজওয়ারের নিজের জন্মদাতা বাবা। ট্যাক্সির জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস রুশের মুখে জল শুকিয়ে যাচ্ছিল, কিন্তু মনের ভিতরে ক্ষতটা আরও গভীর হচ্ছে। সে বিড়বিড় করে বলল, আমি কিভাবে ওই খুনি, ওই অপরাধী পরিবারের অংশ হয়ে থাকবো? আমার সন্তান যখন বড় হয়ে জিজ্ঞাসা করবে তার দাদার পরিচয় কি, আমি উত্তর কী দিব? না তাজত, আমি আর কোনোদিন ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যাব না। ট্যাক্সি ড্রাইভার আয়নার দিকে রুশাইয়ের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বলল, ম্যাডাম, পেছনে একটা কালো আর্মি জিপটা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিয়েছে। আমি কি গাড়ি থামাবো? রুশাই পেছনে তাকিয়ে দেখলো জিপের চাকা থেকে ধুলো উড়িয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসছে তাজওয়ারের গাড়ি। রুশাইয়ের বুক ধক করে উঠল। সে ড্রাইভারকে লক্ষ্য করে চিৎকার করে বলে, একদম গাড়ি থামাবেন না। যত জোরে পারেন গাড়ি চালান, ওনারা ডাকাত। ড্রাইভার ভয় পেয়ে অ্যাক্সিলেটর চাপ দিল, কিন্তু একজন মেজরের গাড়ির গতির সাথে একটা সাধারণ ট্যাক্সি কতক্ষণ টিকবে? তার কয়েক মিনিটের মাথায় তাজওয়ারের জিপটা ট্যাক্সির সামনে এসে আড়াআড়িভাবে ব্রেক কষল। চাকার ঘর্ষণে বিকট শব্দে ট্যাক্সিটা দাঁড়িয়ে পড়ল। তাজওয়ার গাড়ি থেকে নেমে এলো। তার পরনে ইউনিফর্ম, হাতা কোনোই পর্যন্ত গোটানো, চুলগুলো বাতাসে উড়েছে। সে কিন্তু দৃঢ় পায়ে ট্যাক্সির দিকে এগিয়ে গেল। তার চোখ দুটো লাল, চোখের কোণে জমে থাকা জল সে মুছে ফেলছে, কিন্তু তার দৃষ্টি এখন এক অদম্য মরণপণ জেদ। সে ট্যাক্সির দরজা খুলে রুশাইয়ের হাত ধরতে চাইল, কিন্তু রুশাইয়া পেছনের সিটে অন্য কোণে সরে গিয়ে তার ব্যাগ থেকে একটা ছোট্ট পিস্তল বের করে সরাসরি তাজওয়ারের বুকে তাক করলো। তার হাত থরথর করে কাঁপছে, কিন্তু চোখে এক তীব্র জেদ। রুশাইয়া চিৎকার করে বলল, খবরদার তাজওয়ার, আর এক কদম এগোবেন না। যদি আপনি এই মুহূর্তে এখান থেকে চলে না যান, তবে আপনার দেওয়া এই পিস্তলটা আজ আপনার প্রাণ কেড়ে নেবে। আমি নিজের শেষ করতে একটুও কাঁপবে না। তাজওয়ার থমকে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর যেন কেউ ছিঁড়ে ফেলছে। সে নিজের দুই হাত উপরে তুলে শান্ত গলা বলল, রুশাই, শান্ত হন, পিস্তলটা নিচে নামান। আপনি কি মনে করেন আপনার গায়ে একটা আঁচড় লাগলে আমি বেঁচে থাকবো? কিন্তু তাজওয়ার কৌশলে পিস্তলটা কেড়ে নিয়ে নিজের কপালে ঠেকিয়ে ধরছে। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ধরছে। আপনি কি এক্ষুনি আমার কাছে ফিরে না আসেন, মানে আমার জীবন থেকে দূরে সরে যান, তবে এই পিস্তলটা দিয়ে আমি নিজেকে শ্যুট করব। আপনি কি চান আমাদের সন্তান পৃথিবীর আলো দেখার আগে বাবাহারা হোক? রুশাই বিস্মিত হয়ে একটা কথায়, আমাদের সন্তান? তাজ কিভাবে জানলো এই কথা? তাজওয়ারের চোখের কোণে চিরে এবার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তার সেই অদম্য সাহস আর দৃঢ়তা এক বিন্দু কমল না। সে এক কদম এগিয়ে এসে নিজের বুকটা পিস্তলের নলের সামনে বাড়িয়ে দিয়ে বলে উঠল, আপনি মা হতে চলেছেন রুশা, অথচ আমাদেরকে না জানিয়ে আপনি আমাদের সন্তানকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। এই মেজর তাজওয়ার ওয়াসিফ অপরাধী আমজাদ ওয়াসিফের হাতকড়া পড়তে একটু কাঁপে নেই, কারণ সে অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিন্তু আমার সন্তানকে যদি কেউ আমার থেকে কেড়ে নিতে চায়, তবে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, এমনকি আপনার বিরুদ্ধে। রুশা চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু আপনার বাবার রক্ত আমার সন্তানের শরীরে বইবে তাজওয়ার, আমি সেই পাপের বোঝা বইতে পারবো না। তাজওয়ার রুশার চোখের দিকে সরাসরি তাকে অন্তত গভীর ও ভারী গলায় বলে উঠল, আমার সন্তান শরীরে আমজাদ ওয়াসিফের পাপের রক্ত নয়, একজন সৎ মেজরের রক্ত বইবে, যে নিজের কর্তব্যবোধের জন্য নিজের বাবাকে রেহাই দেয়নি।
তাজর এই আদম্য সাহস আর চোখের পানির মিশ্রণ দেখে রুষা 2 হাত মুখ ঢেকে ট্যাক্সির সিটে ভেঙে পড়ল। তাজর এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ির ভিতরে রুষাকে নিজের শক্ত 2 বাহুর মাঝে টেনে নিল। তাজর রুষাকে বুকে আঘাত করতে করতে বলল, আমি আপনাকে ঘৃণা করতে চাই তাজর। কেন আপনি এত ভালো? কেন আমি আপনাকে ছেড়ে যেতে পারছি না? তাজর রুষাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় মুখ গুজে বলে উঠল, ঘৃণা করুন রুষা, যত ইচ্ছে ঘৃণা করুন, কিন্তু আমার চোখের সামনে থাকুন। আমাদের সন্তান এই পৃথিবীর সব নোংরা অতীত থেকে দূরে রাখার দায়িত্ব আমার। এটা একজন মেজরের শেষ প্রতিজ্ঞা। গভীর রাত। তাজরের বাড়ির লিভিং রুমে এক থমথমে পরিবেশ। আমজাদ হোসেন গ্রেপ্তার হওয়ার পর থেকে পুরো ব্যবসা মহলে তোলপাড় শুরু হয়েছে, কিন্তু তাজর সেসবে কান দিচ্ছে না। সে রুষার উপরে ঘরে ঘুম পাড়িয়ে নিচে নেমে আসলো। নীল আর আবির টেবিলের চারপাশে কিছু ফাইল নিয়ে বসে আছে। তাজর সোজা নিচে আসতে আবির সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, স্যার, আমজাদ সাহেবকে রিমান্ড নেওয়া হয়েছে, কিন্তু ওনার উকিল অলরেডি ওনাকে জামিনে বের করার জন্য সুপ্রিম কোর্টে আপিল করছে। আর একটা অদ্ভুত ব্যাপার, শাহরিয়ে যে সেলে রাখা হয়েছিল সেখান থেকে একটা অডিও ক্লিপ আমাদের ইন্টেলিজেন্স পাঠিয়েছে। তাজর সোফায় বসে কপালে হাত দিয়ে বলে উঠল, কী আছে সেই অডিও ক্লিপে? নীল ল্যাপটপে স্পিকার অন করলো। স্পিকার চিরে শাহরিয়ে সে চেনা কুরুর কণ্ঠ ভেসল, মেজর সাহেব, ভেবেছিলাম আপনার বাবাকে জেলে পুরে দিলেই খেলা শেষ। আমজাদ ওয়াসিফ শুধু টাকা যোগান দিতেন, কিন্তু রুশিয়ার বাবা সেই আসল গোপন ফাইল যা আমজাদ সাহেব পুড়িয়ে দিতে চেয়েছিল, তার এক কপি এখনও একটা লকারে সুরক্ষিত আছে। আর সেই লকারের চাবি রুশিয়া আর নিজের মায়ের পুরনো গহনার বাক্সে লুকিয়ে রাখা। ওটা যদি জনসম্মুখে আসে তবে শুধু আমজাদ ওয়াসিফ নয়, রুশিয়া নিজেও আর বাবাও দেশের 1 নম্বর দেশদ্রোহী হিসেবে পরিণত হবে। এখন আপনি কি করবেন মেজর? নিজের শ্বশুরের সম্মান বাঁচাবেন নাকি দেশের আইন? অডিওটা শেষ হতে ঘরের বাতাস আবার ভারী উঠল। তাজরের চোয়াল শক্ত হলো। সে বুঝতে পারল শাহরিয়ার জেল থেকে বসে জীবনটাকে নরক বানানোর শেষ চালটা চালছে। রুশিয়ার বাবা এই মুহূর্তে হাসপাতালে আইসিইউতে আছে, ওনার জ্ঞান ফেরানো এখনো ফেরেনি। নীল তাজরের দিকে তাকিয়ে বলে উঠল, স্যার, শাহরিয়া যদি সত্যি বলে থাকে তবে রুশিয়ার মায়ের গয়নার বাক্সটা আমাদের এখনই তল্লাশি করতে হবে। কিন্তু ম্যাম যদি জানতে পারেন ওনার বাবা কোনো অপরাধীর সঙ্গে জড়িত, তবে উনি এই আঘাত সইতে পারবেন না, বিশেষ করে এখন ওনার এই অবস্থায়। তাজত উঠে দাঁড়িয়ে জানলার বাইরে তাকালো। রাতের অন্ধকারে আকাশটা আজ বড় বেশি শান্ত, কিন্তু তার জীবনে ঝড়ের পর ঝড় এসে আছড়ে পড়ছে। সে ধীর অথচ গম্ভীর গলায় বলে উঠল, রুশিয়ার মা মারা গেছেন অনেক আগে। ওনার পুরনো জিনিসপত্র রুশিয়ার পৈতৃক বাড়িতে থাকার কথা। কাল সকালে আমি আর রুশিয়া সেখানে যাব, তবে রুশিয়াকে এই ফাইলের ব্যাপারে কিছু বলা যাবে না। ও শুধু জানবে আমরা ওর মায়ের স্মৃতিগুলো আনতে যাচ্ছি। আবির বলে উঠল, কিন্তু স্যার, শাহরিয়ার লোকেরা তো ওই চাবির খোঁজ সেখানে যেতে পারে। তাজর ঘুরে দেখলো, তার চোখে তখন এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে বলে উঠল, আসুক, শাহরিয়ার শেষ লোকটাও যদি কাল ওই বাড়িতে আসে তবে ওটাই হবে তার শেষ চারণভূমি। জাওয়াদকে বলো সিভিল পোশাকে পুরো এলাকা কর্ডন করতে। পরদিন সকাল রুশিয়া অনেকদিন পর কিছুটা শান্তমুখে গাড়ি থেকে নামলো। তার সামনে দাঁড়িয়েছে তাদের সেই পুরনো আদিপুরুষের কাঠের দোতলা বাড়িটা, যেখানে তার শৈশব কাটিয়েছিল। সেখানে তার মাকে গল্প শোনাতেন। তাজর রুশিয়ার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকলো। চারপাশে ধুলোবালির আস্তরণ, আসবাবপত্র সাদা কাপড়ে ঢাকা। রুশিয়া ধীর পায়ে উপরে তার মায়ের ঘরে এগিয়ে গেল। একটা পুরনো কাঠের আলমারি খুলতে ওটার ভেতর থেকে একটা মখমলের লাল বাক্স বেরিয়ে এলো। রুশিয়া বাক্সটা হাতে নিয়ে চোখের জল মুছে তাজর দিকে তাকিয়ে বললেন, জানেন তাজর, মা যখন মারা গেছিল তখন তিনি আমাকে বলেছিলেন এই বাক্সটা যেন আমি সবসময় নিজের কাছে রাখি, কিন্তু আমি অবহেলা করে এটাকে ফেলেই রেখে গেছিলাম। তাজরের চোখ তখন বাক্সের নিচে একটা গোপন ড্রয়ারের দিকে। সে রুশিয়াকে জড়িয়ে ধরে শান্ত করে বলল, তাহলে বাক্সটা খোলাই যাক রুশিয়া, দেখি আপনার মায়ের কী কী স্মৃতিতে আছে। রুশিয়া যখন বাক্সর ডালাটা খুলল তখনই ওটার ভিতরে কিছু পুরনো গয়না আর একটা ছোট্ট ডায়েরি, আর কিছু ছিল না। কিন্তু ডায়েরি, তাজওয়ারের চোখ তখন ডায়েরির শেষ পাতায় সেলাই করা একটা চাবি দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে গাড়ির টায়ার ব্রেক করার বিকট শব্দ হলো। নীল ওয়্যারলেস চিৎকার করে বলে উঠল, স্যার, শাহরিয়ার স্পেস টিম পুরো বাড়ি ঘিরে ফেলছে, ওরা ভেতরে ঢুকছে। তাজর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। রুশিয়াকে নিজের
আড়ালে টেনে নিল। সে তার পিস্তলটা বের করে রুষার হাতে দিয়ে বলল, রুষা, ঘরের কোণে খাটের নিচে পজিশন নিন। আজ আমাদের সন্তানদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। বাইরে তখন প্রথম গুলির শব্দ শোনা গেল। বনের নিস্তব্ধতা ছিঁড়ে মেজরের ডেরায় আবার যুদ্ধ শুরু হলো। তাজত কি পারবে এই নতুন ষড়যন্ত্র থেকে রুষার বাবার সম্মান আর নিজের পরিবারকে বাঁচাতে? পুরনো পৈতৃক জরাজীর্ণ জীর্ণ জানালা কাঁচগুলো ভেঙে গুঁড়িয়ে গুঁড়িয়ে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। চারপাশে নিস্তব্ধতা ঘিরে এক একটি বুলেটের শব্দ যেন মৃত্যুদূত হয়ে ধেয়ে আছে। রুষা খাটের নিচে কুঁকড়ে বসে আছে। তার দুই হাত শক্ত করে চেপে ধরে রেখেছে নিজের পেটটা। তার মনের ভিতরে এখন না নিজের কোনো ভয় নেই। সমস্ত আকুলতা কেবল তার গর্ভে বেড়ে ওঠা ওই ছোট্ট নিষ্পাপ প্রাণটার জন্য। তাজওয়াত জানলার একপাশে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে অন্তত সতর্কতার সাথে পজিশন নিল। তার চোখ দুটো ক্ষিপ্র শক্ত। সে হাতে রিভলভারটা লোড করতে করতে এক পলক রুষার দিকে তাকালো। সেই চোখে কোনো দ্বিধা নেই, আছে এক অদম্য সাহস আর মরণাপন্ন জেদ। সে ধীর স্বরে বলে উঠল, রুষা, একদম মাথা উপরে তুলবেন না। যতক্ষণ এই মেজরের শরীরে শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ কোনো বুলেট আপনাকে ছুঁতে পারবে না। বাইরে থেকে ভারী বুটের আওয়াজ এগিয়ে আসছিল। শাহরিয়ে ভাড়াটে দলের অন্তত 4 জন ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাজওয়াত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বাইরে পায়ের আওয়াজের গতিপথ মেপে নিল। ঠিক তখনই প্রথম দরজা ভেঙে ভেতরে ঢুকতে তাজওয়াতের নিখুঁত নিশানা তার বুক চিরে এলো। কোনো চিৎকার করার সুযোগ পাওয়ার আগে লোকটা মেঝেতে লুটিয়ে পড়ল। কিন্তু পরিস্থিতি এত সহজ ছিল না। বাকি 3 জন একযোগে ব্রাশ ফায়ার করতে করতে ঘরের ভেতরে এগোতে লাগলেন। দেওয়ালের প্লাস্টিকের খসখস তাজওয়াতের গায়ের উপর পড়ছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, হ্যান্ডস আপ! পুরো বাড়ির কার্ডন ঘিরে ফেলা আছে, এক চুলো নড়লে ঝাঁঝরা করে দিব। আবির আর অহনা সিভিল পোশাকে ব্যাকআপ টিম নিয়ে ঠিক সময়ে এসে পৌঁছেছে। বাইরে আতঙ্কিত আক্রমণে শাহরিয়ে বাকি লোকগুলো বিভ্রান্ত হয়ে পড়লেও তাজওয়াতের ক্ষিপ্র চিতাবাঘের মতো দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এসে বাকি দুজনকে নিখুঁত শুটে ঘায়েল করলো। মাত্র কয়েক মিনিট রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পুরো বাড়িটা আবার এক অদ্ভুত শান্ত থমথমে নীরবতায় ডুবে গেল। তাজার হাতের পিস্তলটা হোস্টারে পুরে দ্রুত খাটের নিচে ঝুঁকে রুষার হাত ধরে তাকে টেনে তুলল। রুষা কাঁপতে কাঁপতে তাজওয়ার বুকে আশ্রয় পড়ল। তাজওয়ার তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলে চুমু খেয়ে বলল, সব ঠিক আছে রুষা, শান্ত হন, আমি আছি। নীল ঘরের ভিতরে ঢুকে সেলুট দিয়ে বলল, স্যার, বাইরের সবকটা স্নাইপারকে নিউট্রিলাইজ করা হয়েছে। পুরো এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু নীল তখন মেঝেতে পড়ে থাকা একটা মখমলে লাল বাক্স দেখে সেখান থেকে চাবিটা একটু আগে তাজওয়ার উদ্ধার করছিল। তাজওয়ার নীলকে চোখের ইশারায় থামিয়ে দিল। রুষিয়া কোনো কিছু বুঝতে না দিয়ে চাবিটা কৌশলে নিজের পকেটে ঢুকিয়ে নিল। রুষিয়ার কপালে হাত দিয়ে রেখে নরম গলায় বলল, রুষিয়া, আপনি জাওয়াদের সাথে গাড়িতে গিয়ে বসুন। আমি আর আবির ঘরের বাকি জিনিসপত্রগুলো চেক করে আসি। রুষিয়া ক্লান্ত, মানসিকভাবে বিপর্যস্ত করে বলল, তাজওয়াত, আমার এই বাড়িটা আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। কেন এই মানুষগুলো এখনও আমাদের পিছু ছাড়ছে না? আমার মায়ের স্মৃতি কি ওরা কেড়ে নিতে চায়? তাজা রুষার গাল দুটো হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, কেউ কিছু কেড়ে নিতে চায় না। আপনি গাড়িতে গিয়ে একটু পানি খান, আমি এক্ষুনি আসছি। রুষা বাইরে চলে যেতে ঘরের ভেতরে পরিবেশ আবার বদলে গেল। তাজর পকেট থেকে সেই ডায়েরির পাতা থেকে উদ্ধার করা একটা চাবি বের করলো। আবির অন্তত সতর্কতার সাথে আলমারির পেছনে একটা আলগা তক্তা সরিয়ে ছোট্ট স্টিলের লকারটা বের করলো। চাবিটা সেই লকারে একদম নিখুঁতভাবে মিলে গেল। লকারের ডালা খুলতে ভেতরে পাওয়া গেল একটা হলদে হয়ে যাওয়া পুরনো ফাইল। ফাইলের উপর বড় বড় অক্ষরে লেখা, প্রজেক্ট ববডিগার্ড সিক্রেট ডিল। আবির ফাইলটা হাতে নিয়ে পাতাগুলো উল্টাচ্ছিল। যখন সে পাতা উল্টছিল ওনার চোখের মনি তত বড় হয়ে উঠছিল। সে অবিশ্বাস্য চোখে তাজওয়াতের দিকে তাকিয়ে বলল, স্যার, শাহরিয়ার অডিও ক্লিপের কথা তো দেখছি অক্ষরে অক্ষর সত্য। এই ফাইলে স্পষ্ট লেখা আছে রুশায়ের বাবা খুররমের রুটগুলো ব্যবহার এবং দেশের বর্ডার সিকিউরিটি অন্তত সংবেদনশীল ম্যাপ আর ইনফরমেশন দেশের বাইরে কিছু এজেন্সির কাছে পাচার করছে। আর তার বিনিময়ে কোটি কোটি টাকা ওনার এই পৈতৃক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তাজওয়াতের ফাইলের
পাতাগুলো নিজের হাতে নিল। প্রতিটি পাতায় রুশিয়ার বাবার আসল স্বাক্ষর জ্বলজ্বল করছে। এটা কোনো জাল নয়, এটা এক রূঢ় আর নির্মম সত্য। রুশিয়ার বাবা, যাকে রুশিয়ার সারা জীবন একজন নির্দোষ ভিকটিম ভেবেছে, সে আসলে দেশের সাথে গদ্দারি করছে। আবির বিস্ময়ে স্যার, আমজাদ হোসেন তো শুধু ব্ল্যাকমেইলার আর ইনভেস্টর ছিলেন, কিন্তু মূল দেশদ্রোহী তো খোদ রুশিয়ার বাবা। দেশের আইন অনুযায়ী এই ফাইল যদি হেডকোয়ার্টারে যায়, তবে ওনার মৃত্যুর পরেও ওনার নামে দেশদ্রোহী হিসেবে ইতিহাসে লেখা থাকবে। আর ম্যাম যদি এটা জানতে পারেন, উনি কি এই কলঙ্ক সহ্য করতে পারবেন? তাজা ফাইলের পাতাগুলো শক্ত করে চেপে দিল। তার বুকের ভেতর এক তীব্র টানাপোড়েন হয়। একদিকে তার পরনে এই পবিত্র ইউনিফর্ম, দেশের প্রতি শপথ, যা তাকে কোনো অপরাধ বা অপরাধীকে আড়াল করতে দেয় না। অন্যদিকে তার জীবনের একমাত্র ভালোবাসা রুশিয়া, তার অনাগত সন্তান। যদি সে ফাইল প্রকাশ করে, তবে রুশিয়া মানসিকভাবে পুরো ধ্বংস হয়ে যাবে। আর যদি সে লুকিয়ে ফেলে, তবে নিজের ইউনিফর্মের সাথে দেশের সাথে বেইমানি করবে। তাজওয়ার চোখের কোণটা আবার ভিজে উঠল, কিন্তু তার দৃষ্টি সেই চিরচেনা আদম্য সাহস হারালো না। সে ফাইলের নিচে জ্যাকেটের ভিতরে লুকিয়ে রেখে অন্তত শান্ত অথচ ইস্পাত কঠিন করে বলল, ফাইলটা আমি নিজের হেফাজতে রাখছি আবির। হেডকোয়ার্টারে আপাতত শুধু অ্যাটাক রিপোর্টে জমা দাও। রুশিয়ার বাবা হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। ওনার জ্ঞান ফেরা পর্যন্ত একটা ফাইলটা গোপন থাকবে। আমি নিজে ওনার মুখ থেকে সত্যটা শুনতে চাই। বিকেলের দিকে তাজওয়া রুশিয়াকে নিয়ে আর্মি সেন্ট্রাল হাসপাতালে পৌঁছলো। আইসিইউ এর কাচের জানলার ওপাশে শুয়ে আছেন রুশিয়ার বাবা। ওনার মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রকম পাইপ লাগানো, মনিটরিং হার্টবিট, ইসিজি লাইনের ওঠানামার পর ক্ষীণ বেঁচে থাকাকে জানান দিচ্ছে। রুশিয়া কাচের উপর হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। সে বিড়বিড় করে বলল, বাবা তুমি প্লিজ ফিরে এসো। দেখো, তাজওয়ার সব অপরাধীকে শাস্তি দিচ্ছে। আমজাদ ওয়াসিবাগ জেলে। আমাদের আর কোনো ভয় নেই বাবা। তুমি সুস্থ হলে আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, আর সেখানে আমাদের অতীত আমাদের ছুঁতে পারবে না। তাজওয়ার পেছনে দাঁড়িয়ে রুশিয়ার আকুতি শুনছিল। তার বুকের ভেতরটা যেন তপ্ত সীসা ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। রুশিয়া ভাবছে তার বাবা নির্দোষ, অথচ সেই বাবার আলমারি থেকে একটু আগে দেশের সবচেয়ে বড় গদ্দারি প্রমাণ উদ্ধার হয়েছে। তাজওয়ার রুশিয়ার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নিজের মনের ভেতর ঝড়টাকে সে কীভাবে শান্ত করবে তা সে জানে না। ঠিক তখনই ভেতর ডাক্তার দ্রুত আইসিইউ থেকে বেরিয়ে এলেন। ওনার মুখে এক ব্যস্ততার ছাপ। তিনি তাজওয়ারকে লক্ষ্য করে বললেন, মেজর তাজওয়ার, ওনার কন্ডিশন খুব একটা ক্রিটিক্যাল। ওনার ইন্টারনাল অর্গানগুলো ফেইলিওর হচ্ছে। ওনার হয়তো আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। উনি আধহত কণ্ঠে আপনার নাম ডাকছেন। আপনি ভেতরে যেতে পারেন, তবে শুধু একজন। রুশিয়া ভেতরে যেতে চাইল, কিন্তু ডাক্তার তাকে বাধা দিয়ে বলল, দুঃখিত ম্যাম, ওনার মানসিক উত্তেজনা এই মুহূর্তে ওনাকে ইনস্ট্যান্ট কার্ডিয়াক অ্যারেস্টের দিকে নিয়ে যেতে পারে। শুধু মেজর থাকবে যান। তারপর রুশিয়াকে বাইরে বসিয়ে রেখে আইসিইউর ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঠান্ডা বাতাস আর কড়া ওষুধের কড়া গন্ধ তাকে গ্রাস করলো। সে ধীর পায়ে বেডের দিকে গিয়ে বসলো। রুশিয়া বাবা অন্তত ক্ষীণ চোখে তাজওয়ারের দিকে তাকালেন। ওনার চোখ দুটোতে এখন আর কোনো অহংকার বা অপরাধের ছায়া নেই, আছে এক চরম অপরাধবোধে আর মৃত্যু ভয়ে। তিনি হাতটা সামান্য উপরে তোলার চেষ্টা করতে তাজওয়ার ওনার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। তাজওয়ার নিঃস্ব স্বরে অন্তত গম্ভীর কণ্ঠে বললেন, আমি ফাইলটা পেয়ে গেছি বাবা। প্রজেক্ট বডিগার্ড, সেই আসল ফাইল যা আপনি আপনার স্ত্রী গহনার বাক্সে লুকিয়ে রেখেছেন। এই কথাটা শুনতে বৃদ্ধের মনিটর হার্টবিট দ্রুত লাফিয়ে উঠল। ওনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ওনার ঠোঁট দুটো কাঁপতে লেগে তিনি অক্সিজেন মাস্কটা এক হাতে সামান্য সরিয়ে অন্তত ধরা গেল, তাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি দেশের সাথে গদ্দারি করতে চাইনি। তাজওয়ার নিজের ক্ষোভ আর বেদনা চেপে রাখল। তবে কেন করলেন? কেন এত বড় ক্ষতি করলেন? বৃদ্ধের চোখ অশ্রু গড়িয়ে পড়ল। তিনি অন্তত কষ্ট করে শ্বাস নিতে বললেন, আমজাদ ওয়াসিফ আমাকে ফায়দে ফেলেছিল। আমার ব্যবসার শুরুতে যখন আমি বড়সড় লোকসানের মুখে পড়ি, তখন আমজাদ আমাকে কিছু ইনভেস্টমেন্টের অফার দেয়। আমি জানতাম না ওটা খুররমের ব্ল্যাক মানি ছিল। যখন আমি জানতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। আমজাদ আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিল। ও আমাকে বাধ্য করেছিল বর্ডারের ম্যাপগুলোতে সই করে। আমি রুশিয়াকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য ওই পাপে জড়িয়ে পড়েছিলাম। তিনি তাদের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, আমি জানি আপনি অপরাধী, দেশের কাছে আমি গদ্দার, কিন্তু আমার মা, আমার রুশিয়া তো নিষ্পাপ, সে তো কিছু জানে না। ও যদি জানতে পারে তার বাবা একজন দেশদ্রোহী, ও সমাজে মুখ দেখাতে পারবে না তাজত, ও মরে যাবে। আমার রুশিয়াকে বাঁচাও, আমার অনাগত নাতিকে এই কলঙ্ক থেকে রক্ষা করো বাবা। এটা আমার
মরণাপন্ন বাবার শেষ ভিক্ষা। বলতে বলতে ওনার মনের কণ্ঠস্বর পুরোপুরি বুঝে এলো। মনিটরের শব্দটা দীর্ঘস্থায়ী বিপ ধ্বনিতে রূপ নিল। ইসিজি লাইনে ওঠানামা এক সমান্তরাল লেখায় পরিণত হলো। রুশের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডাক্তার দ্রুত ভিতরে ছুটে এলেন। তাজওয়ার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওনার চোখের সামনে একজন অপরাধী নাকি একজন নিরুপায় বাবা মারা গেলেন, সে উত্তর খুঁজে পেলেন না। কিন্তু ওনার শেষ কথাগুলো তাজওয়ার মেজরের দায়িত্ববোধকে এক চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি দাঁড় করাল। হাসপাতালের করিডোর রুশের আকাশ ফাটানো কান্নায় শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সে তার বাবার নিথর দেহের উপর আছড়ে পড়ে কাঁদছে। তাজওয়ার করিডোরের শেষ মাথায় অন্ধকারের মাঝে এক দাঁড়িয়ে আছে, তার হাতে সে হলদেটে ফাইল। নীল ধীর পায়ে তাজওয়ারের পাশে সে নিচু স্বরে বলল, স্যার, রুশের বাবার ডেথ সার্টিফিকেট তৈরি হচ্ছে। কিন্তু এই ফাইলটা এখন কি হবে? এটা কি আপনি হেডকোয়ার্টারে লিগ্যাল উইংয়ে সাবমিট করবেন? তাজওয়ার ফাইলটার দিকে তাকালো, তারপর পকেট থেকে একটা লাইটার বের করলো। লাইটারের ফিল্টারটা জ্বালাতেই একটা ছোট্ট অগ্নিশিখা অন্ধকারের মাঝে নিচে উঠল। নীল চমকে উঠল, স্যার, আপনি এটা কী করছেন? এটা তো দেশের প্রধান প্রমাণ। এটা ধ্বংস করলে আপনার কোর্ট মার্শাল হতে পারে। তাজওয়ার লাইটারের আগুনটা ফাইলের এক কোণে ধরে দিল। ধীরে ধীরে আগুনটা পুরো হলদেটে ফাইল গ্রাস করলো। হলদেটে কাগজে পুড়ে ছাই হয়ে মেঝেতে খসখসে পড়ে রাখলো। তাজওয়ার সে আগুনের আলোয় দিকে তাকে অত্যন্ত শান্ত কিন্তু এক অসীম দৃঢ়তার সাথে বলল, আমজাদ, ওয়াসিফ আর শাহরিয়া অলরেডি জেলের ভিতরে আছে। ক্ষুদ্রমের পূর্বায়ন শেষ। এই ফাইলটা প্রকাশ পেলে কোনো অপরাধী নতুন করে শাস্তি পাবে না, কিন্তু একটা নিষ্পাপ মেয়ে, তার অনাগত শিশুর জীবন জন্মের আগে ধ্বংস হয়ে যাবে। একজন মেজরের কাজ শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, নিষ্পাপ প্রাণকে রক্ষা করা। যদি এর জন্য আমাকে কোর্ট মার্শাল হয়, আমি সানন্দে শাস্তির মাথা পেতে নেব, কিন্তু আমার সন্তানকে আমি দেশদ্রোহী বংশধর হতে দিব না। ফাইলটার শেষ পাতায় তখন পুড়ে ছাই হয়ে গেল। তখন তাজওয়ার নিজের বুট দিয়ে সেই ছাইগুলো মেঝেতে পিষে দিল। তার চোখের কোণে জমে থাকা শেষ অশ্রুবিন্দুটা বাষ্প হয়ে উড়ে গেল, কিন্তু তার চোখে রয়ে গেল এক অদম্য সৎ সাহসী বাবার প্রতিজ্ঞা। সে ধীর পায়ে রুশের দিকে এগিয়ে গেল। সে তখনও কেবিনের বাইরে সোফায় বসে কাঁদছিল। তাজওয়াত রুশেকে নিজের বুকের মাঝে টেনে গেল। রুশে ফুঁপিয়ে কেঁদে ফেলল, তাজওয়াত, আমার এই পৃথিবীতে আর কেউ রইল না, আমি পুরোপুরি একা হয়ে গেলাম। তাজওয়াত রুশেরকে আরও শক্ত করে নিজের বাহুডোর বেঁধে নিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। কে বলছে আপনি একা, রুশা? আমি বলছি। আর আমাদের ভালোবাসার একটা নতুন প্রাণ আছে। সব অতীত আজ এই হাসপাতালের ঘরের মাঝে শেষ হয়ে গেল। এবার আমাদের এক নতুন ভোরের দিকে তাকাতে হবে। দূর আকাশে তখন রাতের অন্ধকার কেটে গিয়ে এক নতুন ভোরের আলো আভা ফুটতে শুরু করেছে। অতীত সব ঝড়, সব রক্তপাত আর ষড়যন্ত্রকে ফেলে দিয়ে মেজর তাজওয়ার ওয়াসিফ তার ভালোবাসার পরিবারকে এক নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সমাপ্ত। মেজর তাজওয়ার ওয়াসিফ, চতুর্থ এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে। কালকে আবার আমি আকাশপ্রিয়ার সাজের মায়া দিব।